জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানালেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সোয়া 10টায় পুষ্পস্তবক অর্পণ। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুর। বিকেল 3টায় এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা শুরু। ঈদে দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্ন পারাপার, চলবে ছোট বড় 16 ফেরি ও 20 লঞ্চ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 687, আহত 1774। এবং ইরান ইসরায়েল সংঘর্ষে বিশ্বকাপ অংশ অনিশ্চিত, ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি ডাফিস আব্দুল্লাহ। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার সকাল সোয়া 10টার দিকে ঢাকার সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। শ্রদ্ধা জানানো শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। এর আগে বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। সংসদের উদ্বোধনী অধিবেশনে দায়িত্ব পাওয়ার পরপরই তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি এবং মাননীয় ডেপুটি স্পিকার জনাব কায়সার কামাল আজ এখানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। মহান জাতীয় স্মৃতিসৌধে আসতে পেরে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং অনুপ্রাণিত বোধ করছি। যারা 1971-এ মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শাহাদাত বরণ করেছেন, শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আজ বিকেল 3টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা 6টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। দৌলতদিয়া ঘাটে পদ্মা সেতু চালুর পর জাতীয় যানবাহনের চাপ কমেছে। এবারও ঈদে অতিরিক্ত চাপ সামাল দিতে প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ছোট বড় 16টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। দৌলতদিয়া প্রান্তের 3টি ফেরিঘাট সচল থাকবে। রাজবাড়ী পুলিশ সুপার বলেন, ঈদের সময় জাতীয় যানবাহনের চাপ বৃদ্ধি পেলে পোশাক ও সাদা পোশাকে চেকপোস্ট ও নজরদারি করা হবে। এই প্রস্তুতিতে ঘরমুখ এবং কর্মস্থলগামী যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করতে পারবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের বহরে আমরা বিআইডব্লিউটিসি 16টি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখবো এবং আপনি জানেন দৌলতদিয়া প্রান্ত থেকে 3, 4 এবং 7 নম্বর মোট 3টি ঘাট সচল আছে। তো আমাদের বহরে থাকা ফেরি এবং সচল থাকা ঘাটগুলির মাধ্যমে পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো যারাই আসবেন, আমরা সকলকে খুব ভালো মানের সেবা দিতে পারবো ইনশাল্লাহ। না এখন আগের মতো ভোগান্ত নাই। এখন গাড়ি লঞ্চ থেকে নেমে গাড়ি পাচ্ছি, কোনো সমস্যা নাই। আর একটু ভালো হলে ভালো হয়। না, আগের মতো এখন ভোগান্তি নাই। এখন জনজীবনে অনেক দুর্ভোগ কমছে। পদ্মা সেতু হওয়ার পর অন্তত দুর্ভোগ কমছে দৌলতদিয়া মানুষের জন্য। এখন মানুষ আসে সরাসরি চলে যায়, এখন কোনো জ্যামজট নেই,
এবং গাড়ি ঘোড়ারও কোনো ক্রাইসিস নেই, সবসময় আগের চেয়ে এখন ভালো জনজীবন। ঈদের সময় আসে টুকটাক ভালো আসে, 2-3 দিন যাচ্ছি ভালো আসে, 3-4 দিন যাচ্ছি একটু ভালো আসে, তারপরে আবার যা তাই হয়ে যায়। আগের মতো তো আর হয় না, আগের মতো আর হয় না, আগের মতো আর হওয়ার কোনো সুযোগ নাই। এখন তো আগে তো মনে করেন জাম জট ছিল, গাড়ি বাই নাই, আর এখন মনে করেন আসে শর্টকাট চলে যায়। আপনার যে যাত্রী আসে আপনি তো জানেন যে যাত্রী নাই, কিন্তু গাড়ি শত শত ঘাটে দাঁড়ায় থাকে যাত্রীর অভাবে, কখনো কিন্তু যাত্রী গাড়ির জন্য দাঁড়ায় থাকে নাই। এটা আপনারাও জানেন, আমরাও জানি। আমরা তার চেয়ে এবার বেশি গাড়ি রাখবো, যাতে ঘাটে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। আমরা আমাদের একটা টিম করছি, আমরা একটা কমিটি গঠন করব, সেই কমিটির মাধ্যমে এই টার্মিনালটা পরিচালনা হবে। আমাদের দৌলতদিয়া পাটুরিয়া 20টি লঞ্চ চলাচল করবে। আমাদের 20টি লঞ্চের প্রত্যেকটা লঞ্চেরই আমাদের ফিটনেস কমপ্লিট আছে, এবং লঞ্চের যে সরঞ্জাম লাগে, বয়া এবং ইত্যাদি যা লাগে, ফায়ার সার্ভিসেস যাবতীয় আমাদের পর্যাপ্ত পরিমাণ যা কিছু লাগে সবকিছু লঞ্চের আছে আমাদের। আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় এই ফেরি গাড়ির উপর প্রচন্ড প্রেসার বাড়ে, প্রচুর যাত্রী ফেরি হয়ে পার হয়ে এখান থেকে আবার অনেকে সরাসরি গাড়িতে যায়, আবার এখান থেকে অনেকে গাড়িতে করে বিভিন্ন জেলায় চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের 24/7 একেবারে যেহেতু প্রচুর যাত্রী চাপ থাকবে, আমাদের এখানে ফিক্সড পেট্রোল থাকবে, আমাদের মোবাইল পেট্রোল থাকবে, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের চেকপোস্ট থাকবে, যাতে খারাপ লোকজন ছিনতাই বা অন্যান্য কোনো কাজকর্ম করতে না পারে। মোরওভার এটার বাইরে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট একটা বড় বিষয়, কারণ এই সময়ে আমরা হিসাব করে দেখেছি অন্যান্য বছরের যে পরিসংখ্যান, এই সময়ে আমাদের প্রচুর গাড়ি বেড়ে যায় স্বাভাবিক সময়ের তুলনায়। মোংলায় এক পরিবারে 9 জনের মরদেহ পাওয়া গেছে। পৌর শহরের সাত্তার লেনের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মধ্যে আছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, তার ছেলে মেয়ে, পুত্রবধূ ও নাতি নাতনিরা। জুমার নামাজ শেষে দুপুর 2টায় উপজেলা পরিষদ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দাফন হবে পৌর কবরস্থানে। গভীর রাতে খুলনা ও বাগেরহাট থেকে মরদেহগুলো মোংলায় পৌঁছে। পরিবার তাদের ময়না তদন্ত ছাড়াই হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেছেন। নিহতরা হলেন বর আহাদুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, বরের ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম, জনের স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল ও তাদের সন্তানরা। এছাড়া কনে মার্জিয়া আক্তার, তার বোন লামিয়া, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাস চালক নাইমও অন্তর্ভুক্ত। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন রনি বলেন, এটি একটি বড় ট্র্যাজেডি যা মেনে নেওয়া সম্ভব নয়। নিহত রাজ্জাকের ছোট ভাই সাজ্জাদ সর্দার জানান, পরিবারের 12 জনের মধ্যে 9 জন মারা গেছেন, বাকি 2 জন চিকিৎসাধীন ও বাড়িতে রয়েছেন। এটা কি তাদের উচিত? তারা কেন আসলো না এখানে? তারা তো জানে, মোংলার সব মানুষ জানে কোথায় মারা গেছে। তারা একটা লোক এখানে কেন আসলো না? তারা অপরাধী, তারা বড় অপরাধী। তারা কেন একটা লোক এখানে এসে আমাদের সান্ত্বনা দিল না? কেন আসলো না? তারা অপরাধী না হলে অবশ্যই আসতো, অবশ্যই তারা এখানে আসতো অপরাধী না হলে। তারা অপরাধী, সরকারি লোক, তারা অপরাধী, তারা বড় অপরাধী। বিষয় বলার মতো তো কিছু নাই, চোখে পানি ধরে রাখা যায় না। এত বড় দুর্ঘটনা মোংলার জীবনে কোনোদিন হয় নাই। আমরা বিএনপির পরিবার, আমরা থানা পৌর সবাই আমরা শোকাহত। আমরা পার্টির প্রধানমন্ত্রী উনিও শোক জানাইছে, আমাদের মন্ত্রী আমাদের এমপি সাহেব উনিও, ফরিদুল ইসলাম উনিও শোক জানাইছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে গত 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত 687 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 98 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের মধ্যে আরও রয়েছেন 62 জন নারী ও 18 জন প্যারাডেমিক। একই সময়
আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1774 জনে। আহতদের মধ্যে 304 জন শিশু, 328 জন নারী এবং 45 জন প্যারাডেমিক রয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। গত 2 মার্চ লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এসব হামলা শুরু হয় বলে জানানো হয়। ইরানের বিভিন্ন এলাকায় রাতভর বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। এ সময় রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকতে দেখা গেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী কয়েক মিনিট আগেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা তেহরানের পশ্চিমাঞ্চলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে শহরের পূর্ব দিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার লক্ষণও দেখা গেছে। রাজধানীর বাইরে দেশের আরও কয়েকটি এলাকায়ও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে দক্ষিণ পশ্চিমের আহভাজ, কেন্দ্রীয় শহর আরাক এবং তেহরানের দক্ষিণে অবস্থিত কাশান উল্লেখযোগ্য। এছাড়া তেহরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি উপশহরেও হামলার খবর পাওয়া গেছে। ফলে রাজধানী ও আশেপাশের এলাকায় রাত জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত কয়েকদিনে দেশ জুড়ে সামরিক ও বেসামরিক উভয় ধরনের স্থাপনায় হামলার লক্ষ্য হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এর আগেও তেহরানের নিরাপত্তা চৌকিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এবারে খেলার খবর। ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিতে থমকে রয়েছে বিশ্ব। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিরাপদ নাও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি না যে সেখানে তাদের উপস্থিতি তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে। আসন্ন 11 জুন থেকে শুরু হতে যাচ্ছে 226 ফুটবল বিশ্বকাপের আসর। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে জি গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেলে হওয়ার কথা ইরানের ম্যাচগুলো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে শহীদের শ্রদ্ধা জানালেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। 10:15টায় পুষ্পস্তবক অর্পণ। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুর। বিকেল 3টায় এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা শুরু। ঈদে দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্ন পারাপার চলবে ছোট বড় 16 ফেরি ও 20 লঞ্চ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 687, আহত 1774। এবং ইরান ইসরায়েল সংঘর্ষে বিশ্বকাপ অংশ অনিশ্চিত। ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।